আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার স্বাগতম আমার পরবর্তী ক্লাস, দ্বিতীয় ক্লাস। আপনাদের আগের ক্লাসে করিয়েছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রির 10 নাম্বার প্রবলেম, আজকে 11 নাম্বার প্রবলেম করাবো। একটু মনোযোগ দিয়ে করবেন এবং 11, 12 হয়তো আজকে দুটো ম্যাথ করাবো। পরবর্তী ম্যাথগুলো আপনারা নিজেরা করে নেবেন, চেষ্টা করবেন এবং আমিও আছি, তো পরবর্তী ক্লাসগুলো দেওয়া হবে। তো সুতরাং বারবার প্র্যাকটিস করবেন, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং আপনি যতই ম্যাথ করবেন ততই পারফেক্ট মনে হবে। আমি অ্যাকাউন্টিং ক্লাসে শুরুতেই বলেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়াল জুস। তো সুতরাং জুস বানাতে হলে আপনাকে কি করতে হবে? ব্লেন্ডারে যেরকম বারবার ঘুরতে থাকে জিনিসগুলো ফেটা হয়, ঠিক এরকম ভাবে বারবার ম্যাথগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের খুব সহজ মনে হবে। ম্যাথ প্র্যাকটিস ছাড়া হবে না, আপনি যতই বলেন। আর আগের ম্যাথগুলো ইকুয়েশন যেটা করাইছিলাম এবং আপনাদের যে ফিকুরিপুর অঙ্ক করিয়েছি, ওগুলো ভালো করে করেন আপনারা, কেমন? তো ঠিক আছে, চলেন তাহলে আজকে ম্যাথগুলো করা হোক। হ্যাঁ স্টুডেন্ট, আজকে তাহলে আমরা প্রবলেম 11 করব আপনাদের, আর হলো আপনাদের প্রবলেম 12 করানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখা যাক আপনাদের পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করি। প্রবলেম 11, প্রবলেম 11 10-এর মতোই কিছুটা। যেমন ধরেন দেওয়া আছে, এটা মার্কেটিং ডিপার্টমেন্টে 13 সালে আসছিল। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সানফ্লাওয়ার লিমিটেড আর এস ফলোস। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স অর্থ আমরা জানি রেওয়া মিল অফ সানফ্লাওয়ার লিমিটেড। সানফ্লাওয়ার লিমিটেডের একটা রেওয়া মিল দেওয়া আছে, আর এস ফলোস, নিচে দেওয়া আছে সার্ভিস রেভিনিউ 50,000 টাকা, অর্থাৎ সেবা আয় কত টাকা? 50,000 টাকা। এবং অঙ্কটা কত দিনের, আমি আবারও বলতেছি অঙ্কটা কত দিনে সেটা খুঁজে নিতে হবে। জানুয়ারি 31, 2013, 13 সালে জানুয়ারি মাসের অঙ্ক এবং 31শে জানুয়ারি। তারপরে আসেন সার্ভিস রেভিনিউ অর্থাৎ সেবা আয় 50,000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা কত টাকা? 10,000 টাকা। নোটস পেয়েবল অর্থাৎ প্রদেয় নোট কত? 40,000 টাকা। আনআর্নেড রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত সেবা আয় কত? 8,000 টাকা। অ্যানালাইজ রিভেলস দ্য ফলোইং এডিশনাল ডাটা। অ্যানালাইসিস রিভেলস তো প্রকাশ করছে দ্য ফলোইং এডিশনাল ডাটা, অতিরিক্ত তথ্যগুলো পারটেইনিং অর্থাৎ এখানে বলতে আছে সংক্রান্ত আর কি, ওই সংক্রান্ত লেনদেনগুলো টু দিস অ্যাকাউন্টস, ওই অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু অতিরিক্ত ডাটা নিচে দেওয়া আছে, তথ্য দেওয়া আছে ডেটাগুলো। তো 1 নাম্বার, প্রিপেড ইন্স্যুরেন্স ইজ অফ এ 2-year পলিসি। এটা কয় বছরের পলিসি? 2 বছরের পলিসি। তো 2 বছরের পলিসি, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি 2 বছরে হয়, 1 বছরে কত? তাহলে 5,000 টাকা। তাহলে 12 দিয়ে ভাগ দিলে, প্রথমে 2 দিয়ে ভাগ, অথবা আপনি চাইলে এটা যেহেতু কতদিনের হিসাবে এটা খুঁজে নিতে হবে, আমরা নিচে চলে যাই, কি বলেছি? প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2013, শুধুমাত্র জানুয়ারি মাসে, তার মানে 1 মাসের। তাহলে আমরা জানি 1 বছরে 12 মাস, কয় মাস? 1 বছরে 12 মাস। তাহলে এটা যেহেতু 2 বছরের পলিসি, তাহলে 24 দিয়ে ভাগ দিলে বেরিয়ে যাবে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স এখানে যেটা আছে, আমরা নর্মালি জানি প্রিপেড ইন্স্যুরেন্স সর্বদা কি হয়? ডেবিট হয়, কারণ হচ্ছে সকল প্রকার প্রদত্ত অগ্রিম বা অগ্রিম খরচ চলতি সম্পদ হয়, এই জন্য এটা ডেবিট হয়। তো সুতরাং এখন আসেন যেটা আছে এই সলিউশনে, দেখেন খরচ হয়ে গেছে ইন্স্যুরেন্স সেকশনে ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 1 মাসের খরচ হয়ে গেছে, কারণ এখানে 2 বছরের এটা দেওয়া হয়েছে, তাহলে 1 মাস গত হয়েছে, মানে কি 1 মাসের খরচ হয়ে গেছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স কি? ক্রেডিট। টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স অথবা টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও লিখতে পারেন, অ্যাডজাস্টও লিখতে পারেন। 10,000-এ 2 দিয়ে ভাগ করে 1 বছরে বের করা হয়েছে, আবার 12 দিয়ে ভাগ করলে 416 টাকা 67 পয়সা বেরিয়েছে। ইচ্ছে করলে যেহেতু 0.6 আছে দশমিকের পরে, তাহলে আমরা 1 টাকা যোগ করে নিতে পারি, এদিকে 1 যোগ করলে 17 টাকা হবে। আপনি চাইলে 10,000-কে সরাসরি 24 মাস দিয়েও ভাগ করতে পারেন, যেহেতু অঙ্কটা এই ইন্স্যুরেন্সটা কত বছরের জন্য দেওয়া হয়েছে? 2 বছরের জন্য দেওয়া হয়েছে। এবার 2 নাম্বার এন্ট্রিতে আসেন, দ্য নোটস পেয়েবল ইজ এ 6 month 10% নোটস ইস্যু অন জানুয়ারি 1। দ্য নোটস পেয়েবল অর্থাৎ প্রদেয় বিলটা কি করা হয়েছে? এটা 6 মান্থের জন্য ইস্যু করা হয়েছে। এটা 6 মাস না 9 মাস না 6 বছরের। আমি বলেছি নোটের মেয়াদের দিকে আপনারা খেয়াল দিবেন না, আপনারা নজর রাখবেন না, নজর রাখবেন অঙ্কটা কত দিনের, তত দিনের সুদ ধার্য করতে হবে। আমরা জানি প্রদেয় নোটের উপরে কি করা হয়? সুদ প্রদান করা হয় এবং এটা বকেয়া সুদ হয়ে যায়। এই জন্য বকেয়া সুদের এন্ট্রি রুল নাম্বার 1-এ বলেছিলাম আপনাদের, রুল নাম্বার 1 বা 2-তে দেখবেন, ওখানে আছে যে আপনার এখানে বলা আছে যে যেহেতু নোটস পেয়েবল
10%, এটা তো 1 মাস গত হয়েছে, 1 মাসের সুদ বকেয়া হয়ে গেছে। তো নোটস পেয়েবলের সুদ যদি বকেয়া হয় এবং জানুয়ারি 1 তারিখে ইস্যু করছে, তাহলে 1 মাসের সুদ হবে। এখন আসেন ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট কিভাবে বের করবেন। 40,000 টাকা ছিল আপনার নোটস পেয়েবল আছে, এটার উপর 10% ধরলে আসবে সারা বছরের সুদ। কারণ আমরা জানি সুদের হারটা বার্ষিক থাকে, কি থাকে, বার্ষিক থাকে। তো সুতরাং যেহেতু বার্ষিক থাকে আপনার সারা বছরের অ্যাকাউন্টটা, তো বার্ষিক থাকার কারণে 10% ধরলে সারা বছরে আসবে এবং 12 দিয়ে ভাগ করলে 1 মাসে চলে আসবে 400 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট। আমরা বলেছিলাম কোনো কিছুর বকেয়া হলে ওইটার এক্সপেন্সটা ডেবিট হয়, ওইটার পেয়েবলটা ক্রেডিট হয়। আর একটু আগে প্রবলেম 1-এ যেটা মানে এনটি 1 নাম্বার এন্ট্রিতে আমি কি বলেছিলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করেছি, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করেছি। কেন? কারণ অগ্রিম বীমা এখন আর কি নেই আপনার, অগ্রিম বীমা আপনার 10,000 টাকা এখন আর নাই, 1 মাসের টাকা খরচ হয়ে গেছে, এই জন্য 1 মাসের খরচ দেখাইছি বিদায় এই ডেবিটকে আমরা কি করেছি, ক্রেডিট করেছি। কি করেছি? ক্রেডিট করেছি। আর নোটস পেয়েবল অলওয়েজ ক্রেডিট হয়, এই জন্য কি করা হয়েছে, ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট করা হয়েছে, ইন্টারেস্ট পেয়েবল কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। ইন্টারেস্ট এক্সচেঞ্জ ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট। আমরা জানি বকেয়া কোনো কিছুর খরচ হলে ওইটার এক্সপেন্সটা ডেবিট হয় এবং বকেয়ার ইয়েটা অর্থাৎ পেয়েবল অলওয়েজ, ওই খরচের পেয়েবল সর্বদা কি হয়, ক্রেডিট হয়, আমরা বলেছি তাই না, বা জানি। এবার আসেন 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে 7 কাস্টমার পেইড অফ 6 মান্থ। কি বলছে, 7 কাস্টমার পেইড ফর দ্য 6 মান্থ সার্ভিস প্যাকেজ। ওই যে আগের প্রবলেম 10 এরকম একটা প্রবলেম ছিল, 6 মাসের একটা প্যাকেজ গ্রহণ করছে, প্রতিজন কত, জন প্রতি কত, 18,000 টাকা, বিগিনিং ইন দ্য জানুয়ারি, বিগিনিং ইজ জানুয়ারি, জানুয়ারি থেকে শুরু করছে। 7 কাস্টমার, 7 জন কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ, 6 মাসের একটা প্যাকেজ নিয়েছে, প্রত্যেকে কত টাকা করে, 18,000 টাকা করে। কিভাবে প্রত্যেকে বুঝলাম, কারণ প্যাকেজটা এক একজন পার হেড হয়। তো সুতরাং আপনারা কি করবেন, হ্যাঁ 18,000 বিগিনিং ইন জানুয়ারিতে দিয়েছিল। দেশ কাস্টমার ওয়ার সার্ভিস ইন জানুয়ারি, অর্থাৎ ওই কাস্টমারদের জানুয়ারিতে সেবা দিয়েছেন, তারা অগ্রিম যদি দিয়ে থাকে তাহলে এটা আপনার ছিল আনআর্নেড সার্ভিস রেভিনিউ এবং এটা দায় ছিল এবং এটা ক্রেডিট ছিল। এটা তাহলে দায় থাকার কারণে ক্রেডিট ছিল 7 কাস্টমার। তাইলে একজন কাস্টমার মাসে কত দেয়, 6 মাসের জন্য যদি 18,000 টাকা দেয় তাহলে কি হবে, এটা 1 মাসের জন্য 3,000 দেয়, 6 দিয়ে ভাগ করলে 18,000 কে, অর্থাৎ এখন কাস্টমার কয়জন, 7 জন, 3 সাথে 21,000 টাকা বের হবে টোটাল আয় আপনার প্রতিষ্ঠানের। যদি এই প্রতিষ্ঠানটা আপনার হয়ে থাকে তাহলে সানফ্লাওয়ার কোম্পানি, আমি বলেছিলাম নিজে যদি মনে করেন অঙ্কটা আপনার এবং অথবা আপনি দায়িত্বে আছেন অথবা আপনার নিজের প্রতিষ্ঠান, তাহলে অঙ্কটা করতে সহজ হয়ে যায়। নিজের চিন্তা ভাবনা করলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তো এখন আসেন, আপনি সেবা দিয়েছেন ধরেন এই জায়গায় 7 জন কাস্টমারকে 1 মাসে, তাহলে 1 মাসের সেবা দিলে এক একজন 18,000 দিচ্ছে 6 মাসের জন্য। তাহলে এই যে আনআর্নেড সার্ভিস রেভিনিউটা ক্রেডিট, এখন কি অনুপার্জিতই থাকবে না উপার্জিত হবে, হবে। এই জন্য ক্রেডিটটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে লিখতে হবে আনআর্নেড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা 21,000। কিভাবে দেখেন, 8,000-এর 6 দিয়ে ভাগ, কারণ 6 জন কাস্টমার দিয়েছে, এক একজন মানে 6 মাসের জন্য, এটা হচ্ছে 6 মাস, 6 মাসের জন্য দিয়েছে। কয় মাসের জন্য দিয়েছে এটা, এই জায়গায় দেখেন আনআর্নেড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন খেয়াল করেন এই জায়গায় আপনার 18,000 টাকা 6 দিয়ে ভাগ করলাম কেন, 6 মাস, এক একজন 6 মাসের জন্য, তাহলে 3,000 টাকা এক একজন থেকে ইনকাম হবে আপনার 3,000 টাকা করে। আর 7 জন কাস্টমার 3 সাথে কত, 21,000 টাকা ইনকাম হবে 1 মাসের। তাহলে যাবে কি হবে, আনআর্নেড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হবে কত, 21,000 টাকা। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বারে কি বলা আছে, রেন্ট। 4 নাম্বার এন্ট্রিতে সানফ্লাওয়ার লিমিটেড রেন্ডার্ড আদার্স কাস্টমার বাট আনবিল, টাকা কত, এত টাকা। এখন খেয়াল করেন সানফ্লাওয়ার লিমিটেড কি করছে, অন্য একটা কাস্টমারকে সেবা দিয়েছিল। হ্যাঁ, তো সেবা দিয়েছিল কত টাকা, 7,000 টাকা অন্য একটা কাস্টমারকে। তাহলে নর্মালি সেবা দিতে এবং আনবিল, অর্থাৎ আমি বলেছিলাম কোনো কিছু থাকলে আনবিল মানে কি, বিল আদায় হয় নাই, সেবা দেওয়া হয়েছে, হ্যাঁ সেবা দিয়ে আয় হয়েছিল কিন্তু কি হয় নাই, ওই টাকাটা পাওয়া যায় না, আনবিল্ড অর্থাৎ বকেয়া মানে ধারে, এটা কি হয়েছে, ধারে লেনদেন হয়েছে। তাহলে ধারে লেনদেন হলে যাবে কি হবে, রেন্ট রিসিভেবল ডেবিট হবে আর রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে। আমি বলেছিলাম কোনো লেনদেন যদি বাদ পড়ে যায়, অলিখিত থাকে, অথবা কোনো লেনদেন হয়েছে পূর্বে ধারে, এখন নতুন করে লিপিবদ্ধ করতে গেলে আমরা জানি ধারে লেনদেন হলেই ওইটা রিসিভেবলটা কি হয়, রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউটা ক্রেডিট হয়। অর্থাৎ যে কোনো, এখন রেন্টের জায়গায় যদি থাকতো আপনার সার্ভিস, সমস্যা কি,
সার্ভিস রেভিনিউ, এখন কি হতো অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যেত, যেহেতু এটা ভাড়া আয়। রেন্ডার্ড মানে কি, এটা ভাড়া আয় হয়েছে, অর্থাৎ অন্য একটা কাস্টমারকে হ্যাঁ কোনো কিছু হয়তো ভাড়া দিয়েছে, ভাড়া আয় হয়েছে। তো সুতরাং সেই ভাড়া আয় হিসেবে কি হয়েছে, উপার্জন হয়েছে 7,000 টাকা রেন্ডার্ড। তাহলে সুতরাং এই রেন্ট রিসিভেবল ডেবিট হয়েছে আর রেন্ট রেভিনিউ কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তো বুঝতে পেরেছেন হয়তো বা 7,000 টাকাই যা আছে তাই। এবার আসেন আমরা 11 নম্বরের পরে আমরা 12 নম্বর প্রবলেমে যাচ্ছি। প্রবলেম 12। প্রবলেম 12তে দেখেন কি বলা আছে, উনিক কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্স ইন সিলেক্টেড অ্যাকাউন্টস অন ডিসেম্বর 31, 2012। উনিক কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্স, নিম্নের ব্যালেন্সগুলো দেওয়া আছে ইন সিলেক্টেড অ্যাকাউন্টস, অর্থাৎ নির্দিষ্ট হিসাবের কিছু ব্যালেন্স, অর্থাৎ টাকা দেওয়া আছে ডিসেম্বর কত 31, 2012। এখন অঙ্কটা কতদিনের এখন আমরা বুঝতেছি না, আমরা সামনে যাই। অল দ্য অ্যাকাউন্টস হ্যাভ নর্মাল ব্যালেন্স, অন্য এই ব্যালেন্সগুলো নর্মাল। অল দ্য অ্যাকাউন্টস সকল হিসাবের হ্যাভ নর্মাল ব্যালেন্স, সবগুলো নর্মাল ব্যালেন্স আছে, স্বাভাবিক ব্যালেন্স আছে। উনিক কোম্পানি ডেবিটস প্রিপেমেন্টস টু এক্সপেন্স অ্যাকাউন্ট হোয়েন পেইড। উনিক কোম্পানি ডেবিট করে যখন সে পরিশোধ করে কি খরচগুলো অগ্রিম, সেগুলো এর কি নামে, অগ্রিম নামে। প্রিপেমেন্টস গুলো টু এক্সপেন্স অ্যাকাউন্টস নামে লিপিবদ্ধ করে হোয়েন পেইড, যখন পরিশোধ করেছিল। এখন অ্যান্ড ক্রেডিট আনআর্নেড রেভিনিউ অ্যাকাউন্টস হোয়েন রিসিভ, যখন সে অগ্রিম গ্রহণ করে, সেটা তো নর্মালি আমরা জানি কোনো কিছু অগ্রিম পাওয়া গেলে আনআর্নেড রেভিনিউ হয়, তা আনআর্নেডই হবে। কোনো কিছু যদি অগ্রিম খরচ প্রদান করে দেন তাহলে সেটা অগ্রিম হয়, প্রিপেইড খরচ হয়, আমরা প্রিপেইড নামেই লিখি নর্মালি, তাই না? উনি লিখেন দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন গ্যাদার্ড এট ডিসেম্বর 31, 2012। নিম্নের তথ্যগুলো কি করা হয়েছে, ডিসেম্বরের 31 কি করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, মানে গ্যাদার্ড করা হয়েছে, একত্রিত করা হয়েছে। 1 নম্বর বলছে উনিক কোম্পানি পেইড টাকা 2,100 ফর 12 মান্থস অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন 1, 2012। এই 12 সালের জুনের 1 তারিখে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। আচ্ছা, এখন অঙ্কটা কত দিনের, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে না এখন পর্যন্ত। ধরলাম আমরা 31 ডিসেম্বর আছে, তো আমরা নর্মালি জানি শুরুর ডেট না থাকলে ডিসেম্বরের 1 তারিখে মানে 31 তারিখে দেওয়া থাকলে আমরা ধরে নিই এটা 1 বছরের হিসাব। কয় বছরের হিসাব, 1 বছরের হিসাব ধরে নিই। আচ্ছা, আমরা ধরে করি তাহলে উনিক কোম্পানি পেইড টাকা 2100 ফর 12 মান্থস অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন 1, 2012। অর্থাৎ উনিক কোম্পানি কি করছে, 2100 টাকা দিছে 12 মাসের ইন্স্যুরেন্স কভারেজ, অর্থাৎ বিমা 12 মাসের জন্য কভার করতে দেয়া হয়েছিল জুনের 1 তারিখে। তাহলে এই যে এখানে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 2100 টাকা, এটা 12 মাসের জন্য। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা বুলে এক্সপেন্স লেখা ফেলাইছে না, তাহলে বুলে এক্সপেন্স লেখা ফেলাইলে এক্সপেন্স কমাইতে হবে। তাহলে নর্মালি আমরা জানি কোন এক্সপেন্স হলে ডেবিট হয়, এই জায়গায় কনসাল্টিং রেভিনিউ অর্থাৎ পরামর্শমূলক সেবা, পরামর্শ সেবায় আর কি যেটাকে বলা হয়, এটা আপনার আয়। রেভিনিউ হলে আমরা জানি ক্রেডিট হয়, এক্সপেন্স হলে ডেবিট হয়, সাপ্লাইস এক্সপেন্স হলে আমরা জানবো কি ডেবিট হয়, সকল প্রকার ব্যয় আমরা জানি ডেবিট। তো সুতরাং এই ক্ষেত্রে উনিক কোম্পানি পেইড করছে 21,000 টাকা ফর 12 মান্থস অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন 1, 2012। এখন আসেন জুনের 1 তারিখে যদি দেন তাহলে জুনের পরে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ কয় মাস হয়, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাসের আপনার ইন্স্যুরেন্স খরচ হয়ে যাবে। কি হয়ে যাবে, 7 মাসের খরচ হয়ে যাবে। তাহলে আপনার এই জায়গায় 21,000 কি আপনি কি করবেন, জাবেদা হবে কি, যেহেতু খরচ হয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স কমান লাগবে, জাবেদা হবে প্রিপেড প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট করবো, আমরা বিমাকে বাড়িয়ে দেবো, অর্থাৎ অগ্রিমকে বাড়িয়ে দেবো, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সকে কি করব, আমরা ক্রেডিট করব। কেন, কারণ ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা ভুলে লিখে ফেলাইছি, পুরোটা খরচ হয়ে গেছে, অর্থাৎ খরচ দেখায় ফেলছে। তাহলে খরচকে কমাতে হলে কি করতে হবে, খরচকে কমাতে হবে কত টাকা দ্বারা, আমাদের এখানে 2100 টাকা দেওয়া ছিল 2100 টাকাকে আপনি 12 দিয়ে ভাগ করবেন, কত দিয়ে ভাগ করবেন, 12, অর্থাৎ 12 দ্বারা ভাগ করবেন, গুণ হবে কত মাস দিয়ে, আপনার খরচ হয়েছে কত মাস, ইন্স্যুরেন্স এক্সপেন্স 6 মাস, কিন্তু অগ্রিম রয়েছে কত। আপনার এই জায়গায় দেখেন অঙ্কটা কিন্তু জুনের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো খরচ তো আপনার 7 মাসের হয়ে গেছে, কিন্তু অগ্রিম রয়েছে কয় মাস, 5 মাস। তাহলে আমরা জানি 7, 5 কত হয়, 12 মাস। তাহলে 5 মাসের কি রয়েছে, অগ্রিম রয়েছে। তাহলে এই অগ্রিমের অংশটুকু দেখাবো আমরা, কেন, কারণ আমাদের খরচের অংশ পুরাটাই খরচ দেখাইছে, ভুল দেখাইছে, তাহলে আমরা অগ্রিমের অংশ দেখাবো। তাহলে 12 দিয়ে বা 5 দিয়ে গুণ হবে, দেখবেন আপনার 1225 টাকা বের হবে। ক্লিয়ার? এবার আসেন 2 নাম্বার এন্ট্রিতে কি বলছে, অন ডিসেম্বর 1, ডিসেম্বর 1, 2012 সালে উনিক কোম্পানি কালেক্টেড টাকা 40,000 ফর কনসাল্টিং সার্ভিসেস
টু বি পারফর্ম ফ্রম ডিসেম্বর 1, 2012 থ্রু মার্চ 31, 2013, অর্থাৎ 40,000 টাকা সংগ্রহ করছে অনিক কোম্পানি কনসাল্টিং সার্ভিস অর্থাৎ পরামর্শমূলক সেবা দেওয়ার জন্য টু বি পারফর্ম ফ্রম ডিসেম্বর 1, এবং এটা ডিসেম্বর থেকে কতদিন পর্যন্ত দিবে? থ্রো কত? মার্চ 31, 1, অর্থাৎ মার্চের 31 তারিখ পর্যন্ত প্রদান করবে। তাহলে কয় মাস? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কারণ 12 সালের ডিসেম্বরের 1 আর মার্চের 31 এবং 2013 সালে, তার মানে কি 4 মাসের জন্য আপনি 40,000 টাকা নিয়েছেন অথবা অনিক কোম্পানি নিয়েছে। তাহলে আপনি খেয়াল করেন এই জায়গায় যেহেতু কয় মাস? 4 মাসের জন্য নিছে, তাহলে আপনার ডিসেম্বর মাস তো এই বছরের মধ্যে ছিল, তাহলে ডিসেম্বর মাসে তো আপনি সেবা দিয়েছেন, তাহলে 1 মাসেরটা আয় হয়েছে। ওখানে কনসাল্টিং রেভিনিউ যেটা ক্রেডিট লেখা আছে এটা ভুলে রেভিনিউ হিসাবে লেখা ফেলাইছে তারা, তাহলে পুরোটা কি রেভিনিউ হয়েছে? আপনার 1 মাসে হয় নাই, তাহলে আপনার আনআর্নেড রেভিনিউ রয়ে গেছে। 1 মাসের আয় হয়েছে 40,000 টাকা, আয় হয় না, হয়েছে কত? তাহলে 10,000 টাকা আয় হয়েছে। 40,000 টাকা 4 মাসের জন্য, তাহলে 1 মাসের কত? 10,000 টাকা। তাহলে সুতরাং কনসাল্টিং রেভিনিউকে আমরা কি করব? ডেবিট করে ফেলবো, আর আনআর্নেড কনসালটেন্ট রেভিনিউ বাড়িয়ে দেবো, কারণ হচ্ছে এটা দায় বেড়ে গেছে, কারণ এটা তো এই বছরের আয় না পুরোটা, তাহলে আমাদের এই আয়টা কমান লাগবে, অনুপালিত সেবা এটা বাড়াতে হবে। তাহলে খেয়াল করেন কনসাল্টিং রেভিনিউ ডেবিট 30,000 টাকা আর আনআর্নেড কনসাল্টিং রেভিনিউ 30,000 টাকা। কেন? কারণ আপনার 3 মাসের কি রয়ে গেছে? অনুপার্জিত রয়ে গেছে। এই যে 40,000 টাকা এটা দিয়েছিল 4 বছরের জন্য, ভাগ হবে কত? 4, কিন্তু গুণ হবে কয় বছরের জন্য? কয় মাসে? সরি, 1 মাসের ইনকাম হয়েছে 4 দিয়ে ভাগ হয়েছে 4 মাসে ছিল, কয় মাসে ছিল? 4 মাসের। তাহলে 3 দিয়ে গুণ করলাম, 3 মাস দিয়ে গুণ করলাম, কেন? এটা 3 মাসের জন্য আপনার আনআর্নেড রয়ে গেছে 30,000 টাকা। তাহলে কনসাল্টিং রেভিনিউকে ডেবিট করলাম। আমরা জানি সকল প্রকার রেভিনিউ ডেবিট হয়, এখন ভুলে যেহেতু করে ফেলেছে তাহলে ভুল সংশোধন করা লাগবে, এটা ওয়ান কাইন্ড অফ ভুল সংশোধনীয় বলা হয়। এখন খেয়াল করেন আনআর্নেড কনসাল্টিং রেভিনিউকে কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে টু রেকর্ড বা টু অ্যাডজাস্টেড আনআর্নেড কনসাল্টিং রেভিনিউ নামে এটা লিপিবদ্ধ করা হয়েছে। এবার আসেন 3 নাম্বার এন্ট্রি, কাউন্ট অফ সাপ্লাইজ on December 31st, 1, 2012 indicate that supplies of টাকা 800 are on hand। বলতেছে সাপ্লাইজ এক্সপেন্স নামে আমরা জানি একটা এন্ট্রি ছিল আমাদের, ছিল না এই অঙ্কে? সাপ্লাইজ এক্সপেন্স কত? 2450 টাকা ছিল, এবং এটা ডেবিট নামে। কিন্তু এই সাপ্লাইজটা গণনা করে দেখলো যে অন ডিসেম্বর 31st, 1, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে 2012 সালে ইন্ডিকেট দ্যাট সাপ্লাইজ অফ টাকা কত? 800 আর অন হ্যান্ড, 800 টাকা সাপ্লাইজ হাতে আছে। তাহলে উপরে যে সাপ্লাইজ এক্সপেন্সটা আছে সম্পূর্ণ তো খরচ হয় না, তাহলে এই এক্সপেন্সকে কি করবো? আমরা ক্রেডিট করে ফেলবো। সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে কত? 800 টাকা দ্বারা আমরা ডেবিট করব। তাহলে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট টাকা কত? এই 800 টাকা দ্বারা করব। বুঝতে পেরেছেন? সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এবার আসেন ডিপ্রিসিয়েশন অন অফ প্লান্ট ইজ বি চার্জ কত? 10,000। আমরা জানি কি যে সম্পত্তির অর্থাৎ প্লান্ট, যে প্লান্ট ছিল আপনার প্রতিষ্ঠানের, ওই প্রতিষ্ঠানে যে তাদের যে প্লান্ট আছে ওই প্লান্টের উপর ডিপ্রিসিয়েশন ধরা হয়েছে। আমরা জানি নর্মালি ডিপ্রিসিয়েশনের জাবেদা সবসময়ই করেছিলাম 9, 10 ইন্টারমিডিয়েটে করেছিলাম আমরা, ওখানে করেছিলাম যে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। ওইটার বাংলাটার পরিবর্তে ইংরেজি লিখবেন আপনারা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন প্লান্ট দিলে ভালো হয়, অন প্লান্ট দিবেন। অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন অন প্লান্ট কি হবে? ক্রেডিট হবে। টাকা কত হবে? 10,000 টাকা চলতি বছরের। তো আজকে এই পর্যন্তই থাকুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই 2টা অঙ্ক বারবার করবেন, কোনো প্রবলেম হলে আমাকে কল দিবেন, এবং আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। তো নেক্সট পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন, এবং এই ম্যাথগুলো এবং আগের ম্যাথগুলো রিভাইজ দিবেন। তবে মনে রাখবেন প্র্যাকটিস ছাড়া আপনি অঙ্ক পারবেন না, সুতরাং খুব ভালোভাবে ম্যাথ পারতে হলে আপনাকে অবশ্যই যে রুলসগুলো দিয়েছিলাম সেই রুলসগুলো ভালো করে পড়বেন। এই রুলস ছাড়া আপনি পারবেন না। রাইট ফর্ম অফ ভার্বের যেমন রুলস ছাড়া পারা যায় না, আমি অ্যাডজাস্টিং এন্ট্রির 10-15টা রুলস দিয়েছি, রুলসগুলো পড়লে অ্যাডজাস্টিং এন্ট্রি আসলেই জুস, অ্যাকাউন্টিং ইকুয়াল জুস, সেটা আমি আগেও বলেছি, এখনও বলবো। এটা কোনো সাবজেক্টই না। আপনারা খুবই ভয় পান ইংরেজি ওয়ার্ডের কিছু, আপনাদের 46টা ওয়ার্ড দিয়েছি, সবাইকে মেসেঞ্জারে দিয়েছি, যারা আমার কাছে পড়ে বা আমার কাছে পড়ে না আমি সবাইকে দিয়ে দিয়েছি। এই ওয়ার্ডগুলো পড়লে আপনি কি হয়ে যাবেন? অ্যাকাউন্টিংয়ে অনেক এগিয়ে যাবেন। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, এবং সর্বোপরি মাহে রমজানের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।